আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। হিসাব বিজ্ঞানের পাঠ্য বইয়ের যে নমুনা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের যেই অষ্টম অধ্যায় রয়েছে, অর্থাৎ নগদান বই নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন, পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো খেয়াল করে দেখো। আমাদের 1 নম্বর প্রশ্নে বলেছে, 1 নম্বর প্রশ্ন আমাকে বলেছে হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে কোনটি? দেখো, হিসাবের একটা প্রাথমিক বই, হিসাবের প্রাথমিক বই হওয়ার পরেও এটা পাকা বইয়ের মতো কাজ করে। অর্থাৎ প্রাথমিক বই মানে হচ্ছে যারা হচ্ছে ওই খতিয়ান তৈরিকে সহযোগিতা করে, ওইগুলোকে আমরা প্রাথমিক বই বলি। কিন্তু ও প্রাথমিক বই হওয়ার পরে ও এমনভাবে কাজ করে যাতে করে মনে হয় ও নিজেই একটা খতিয়ান, তাই না? এই জিনিসটা কে করে? এই জিনিসটা করে হচ্ছে নগদান বই, তাই না? আমরা যারা নগদান বই করেছি, আমরা এটা খুব ভালো করে জানি যে নগদান বই করতে গেলে আমরা যেই নিয়মগুলো অনুসরণ করি ওই নিয়মগুলো কিন্তু জাবেদা এবং খতিয়ান দুইটা মিক্সড একটা পদ্ধতি, তাই না? নগদান বই করতে গেলে আমাদেরকে জাবেদাও করতে হচ্ছে, নগদান বই করতে গেলে আমাদেরকে খতিয়ানটাও কিন্তু করতে হচ্ছে। তো এই কারণে নগদান বই এটা হিসাবের একটা প্রাথমিক বই হওয়ার পরেও ও কিন্তু পাকা বইয়ের মতো করে কাজ করে, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে কি বলেছে, বলেছে যে নগদান বইতে লিপিবদ্ধ হবে। ভাইয়া, নগদান বইতে লিপিবদ্ধ হয় নগদ সম্পর্কিত লেনদেনগুলা। যদি দুঘরা নগদান হয় তাহলে নগদে এবং ব্যাংকে সংগঠিত হয়েছে এই ধরনের লেনদেনগুলো আমার নগদান বইতে লিপিবদ্ধ হয়। যেহেতু আমাকে এখানে বলে দেয় নাই যে এক ঘরা নগদান নাকি দুই ঘরা নগদান, এই সম্পর্কিত আমাকে কিছু বলে নাই, শুধুমাত্র বলেছে নগদান বইয়ে কোন কোন মানে নগদান বইতে লিপিবদ্ধ হবে। তাহলে নগদান বইতে যেটা লিপিবদ্ধ হয় না সেটা হচ্ছে বাকিতে লেনদেনগুলা। এই নগদান বইতে লিপিবদ্ধ হয় না সেটা কি ধরনের লেনদেনগুলো? সেটা বাকিতে লেনদেনগুলো আমার নগদান বইতে লিপিবদ্ধ হয় না। বাকি নগদ এবং ব্যাংক সম্পর্কিত লেনদেনগুলো আমার নগদান বইতে অন্তর্ভুক্ত হয়। যেমন দেখো, মূলধন আনায়ন কত টাকা? 50,000 টাকা। এটা জাবেদা যদি আমরা করি, জাবেদা করলে কি আসবে? নগদান হিসাব ডেবিট আর কি মূলধন হিসাব ক্রেডিট। তার মানে এইখানে আমরা কি পাচ্ছি? নগদান পাচ্ছি। জনতা ট্রেডার্সের নিকট বিক্রয়, জনতা ট্রেডার্সের নিকট বিক্রয়, তাহলে এটা জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য জনতা ট্রেডার্স ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে মণিহারি দ্রব্যাদি ক্রয় 1,000 টাকা, জাবেদা কি? জাবেদা হচ্ছে মণিহারি হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আমি যেই সকল লেনদেনের জাবেদা করে নগদান হিসাব পাইছি অথবা ব্যাংক হিসাব পাইছি ওই লেনদেনগুলো আমার নগদান বইতে লিপিবদ্ধ হবে। তাহলে পাইলাম কোনটায় কোনটায়? পাইলাম হচ্ছে 1 তারিখের 1 নাম্বারটায়, আর পাইলাম কোনটায়? আর পাইলাম হচ্ছে 3 নাম্বারটায়। তাহলে এই দুইটা লেনদেন আমার নগদান বইতে লিপিবদ্ধ হবে, তাই না? তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা 3 নাম্বার প্রশ্নে। বলা আছে এক ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে কোনটি? দেখো বলেই দিছে এক ঘরা নগদান বই, এক ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে শুধুমাত্র নগদ লেনদেনগুলা। এই শুধুমাত্র কোন লেনদেনগুলা? শুধুমাত্র নগদ লেনদেনগুলা। খেয়াল করে দেখো কি বলা আছে, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 4,000 টাকা। আমাকে বলেই দিছে পণ্য ক্রয় করে আমি চেক প্রদান করছি। এটা জাবেদা যদি বলতে চাই, জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এটা তো আসতেছে না কারণ এখানে নগদান নাই। আসবাবপত্র ক্রয়, এটা জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, যেহেতু নগদ টাকা দিয়ে কিনছে মানে কোনো কিছু বলে নাই, তার মানে আমি এটা নগদ টাকা দিয়ে কিনছি, নগদান হিসাব ক্রেডিট। তার মানে এটা জাবেদা করে আমি নগদান হিসাব পাচ্ছি এই জায়গায়। তাহলে খ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। বাকি দুইটা দেখি। পণ্য উত্তোলন, জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য ফেরত প্রদান করা হলো আমার প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তাই না? তাহলে শুধুমাত্র নগদ পাওয়া গেছে আমার খ নাম্বার লেনদেনটায়, তো খ নাম্বারটা আমাদের জন্য উত্তর হবে। 4 নম্বর প্রশ্নে আমরা আসবো। বলা আছে এক ঘরা নগদান বই সর্বদা
কোন উদ্ধৃত্ত প্রকাশ করে? একঘরা নগদান বই সর্বদাই ডেবিট উদ্ধৃত্ত প্রকাশ করে। কেন? তার কারণ কি দেখো, ডেবিট উদ্ধৃত্ত মানে আমার নগদে এখন কত টাকা আছে এটার পরিমাণকে প্রকাশ করতেছে। এখন ভাইয়া এই কথাটাও তো সত্য যে আমার কাছে যত টাকা আছে আমি ওই টাকার চাইতে বেশি টাকা খরচ করতে পারবো না। মানে তুমি মনে করো যে তোমার পকেটে নগদ আছে হচ্ছে 2000 টাকা, তুমি যদি খরচ করতে চাও সর্বোচ্চ 2000 টাকা খরচ করতে পারবা, 2000 টাকার বেশি কিন্তু খরচ করতে পারবা না, হয় 2000 বা 2000-এর কম খরচ করতে হবে। তো এই জিনিসটা কি হচ্ছে কি, এই জন্যই আমার নগদান বই সর্বদাই ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। কারণ মানে আমার পকেটে আছে 2000, আমি খরচ করবো 2500, এটা তো সম্ভব না, তাই না? তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে ক, ডেবিট। 5 নম্বর প্রশ্নে চলে যাব। পণ্য বিক্রয় করে চেক পেলে চেকটি কোন ধরনের চেক বলে গণ্য হবে? খেয়াল করে দেখো, পণ্য বিক্রয় করে চেক পেলে চেকটি কোন ধরনের চেক হবে? সাধারণত আমাদের চেকের যতগুলো ভ্যারাইটি আছে এর মধ্যে সবচাইতে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক। আমাদের চেকের যতগুলো প্রকার ভেদ আছে এর মধ্যে সবচাইতে নিরাপদ চেক কোনটা? সবচাইতে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক। দাগ কাটা চেকে কি করা হয়? চেকের বাম পাশে আড়াআড়ি করে দুইটা দাগ টেনে দেওয়া হয় এবং ওই দাগের মাঝখানে আমার যেই হিসাবে মানে যাকে আমি টাকা দিচ্ছি তার ব্যাংক হিসাবটা লিখে দেওয়া হয়। এতে করে চেকটা যেই ব্যাংকে উপস্থাপন করুক না কেন, ওই যে একটা হিসাব নাম্বার লেখা আছে ওই হিসাব নাম্বারেই টাকাটা জমা হবে, কোনো জায়গায় অন্য কোনো জায়গায় জমা হবে না, বা হ্যান্ড ক্যাশেও কিন্তু তখন টাকাটা দেওয়া হবে না। তো আমাদের এই জন্য উত্তর কি? উত্তর হচ্ছে গ, দাগ কাটা চেক। 6 নম্বরে বলছে কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে কোন অক্ষর প্রতীক লেখা হয়? আমরা যখন কোন একটা লেনদেন কন্ট্রা এন্ট্রি পাই তখন সেখানে হচ্ছে আমরা মানে ওই লেনদেনটাকে বোঝানোর জন্য যে এই লেনদেনটা একটা কন্ট্রা এন্ট্রি, এটা বোঝানোর জন্য আমরা সি অথবা ক এই প্রতীকগুলো ব্যবহার করি, এই অক্ষর প্রতীকগুলো আমরা ব্যবহার করে থাকি। 7 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে কন্ট্রা এন্ট্রি হবে। দেখো কন্ট্রা এন্ট্রি হচ্ছে তিনটা কন্ট্রা এন্ট্রি কি কি? ব্যাংকে টাকা জমা দিলে, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে, একটা তারিখের চেক অন্য ডিফারেন্ট একটা তারিখে ব্যাংকে জমা দিলে। তো 3 নম্বর যেই লেনদেনটা বললাম ওইটা আসলে এখন আমাদের সাথে রিলেভেন্ট না, তার কারণ এটা হচ্ছে অনেক আগে একটা নিয়ম ছিল, ওই নিয়মটা এখন আর নাই। মানে আগে একটা মানে একটু চেকের মধ্যে একটা কাহিনী ছিল আর কি, মানে হিসাব বিজ্ঞানের মধ্যে ওই নিয়মটা পরিবর্তন হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট দুইটা মনে রাখবো যে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, অফিসের প্রয়োজনে উত্তোলন করা হলো। তাহলে বলছে কন্ট্রা এন্ট্রি কি? এই যে দেখো, নগদ অর্থ ব্যাংকে জমা দান, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। 1 এবং 3, 1 এবং 3 কোথায় আছে? খ নম্বরে আছে। তাহলে আমাদের জন্য উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 8 নম্বর প্রশ্নে বলেছে কোন বার্তা 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয়? 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয় প্রদত্ত বার্তা। 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয় প্রদত্ত বার্তা, তাই না? প্রাপ্ত বার্তা বা প্রদত্ত বার্তা, এই বার্তাগুলো আমরা লিপিবদ্ধ করি, এই জন্য এটা 3 ঘরা নগদান বইতে আসে। ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, কারবারি বার্তা, ব্যবসায়িক বার্তা, এগুলো সবই হচ্ছে আমার বাদের খাতায় চলে যাবে, মানে এগুলো আমি লিপিবদ্ধ করি না। এরপর দেখো নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে। ভাইয়া নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয় নগদ ও ব্যাংক। নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে আমি নগদে টাকা পাইছি অথবা আমি ব্যাংকের মাধ্যমে টাকা পাইছি, এই লেনদেনগুলো আমার নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে। আমি নগদে টাকা পাইছি অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পাইছি, এই যে আমি যে টাকা পাইলাম এইটাই লিপিবদ্ধ হবে কোথায়? প্রাপ্তি জাবেদায়, নগদ প্রাপ্তি জাবেদায়। দেখো 1 নম্বরে বলছে নগদে পণ্য ক্রয়, ক্রয় করলে টাকা চলে যায়, তার মানে এটা একটা আমাদের জন্য প্রদান। তো এইটা আমার নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। নগদে পণ্য বিক্রয়, পণ্য বিক্রি করছি, পণ্য বিক্রি করলে কি হয়? আমার কাছে টাকা আসে, আমি টাকা পাইছি, এটা আমার জন্য একটা প্রাপ্তি, তাই না? আচ্ছা, ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর, এটার ফলেও কি আমরা টাকা পাই, তাই না? ব্যাংক সুদ দিলে আমার ব্যাংকের টাকা বাড়ে, তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 2 এবং 3। এই 9 এর উত্তর কি হবে? 9 এর উত্তর হচ্ছে 2 এবং 3।
আচ্ছা, এরপরে আমরা চলে আসব প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্নে বলেছে নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? ঠিক একই রকম নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে আমার নগদ ও ব্যাংকের টাকাগুলো। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে আমার নগদ এবং ব্যাংকে আমি টাকা দিয়ে দিছি এমন লেনদেনগুলো। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে আমি নগদে এবং ব্যাংকে টাকা দিয়ে দিয়েছি এই ধরনের লেনদেনগুলো, তাই না? তাহলে দেখো তো ভাই, আমি টাকা দিয়ে দিছি, আসবাবপত্র বিক্রয় করলে টাকা পাই, পাওনা আদায় মানে আমি কারো কাছে টাকা পাইতাম, সে আমাকে টাকা দিয়ে দিছে, এটাও কি আমার জন্য প্রাপ্তি। ঋণ পরিশোধ, দেখো ঋণ পরিশোধ করতে গেলে আমার কাছ থেকে টাকা চলে যায়, ঋণ পরিশোধ করতে গেলে আমার কাছ থেকে টাকা চলে গেছে, তাই না? তো টাকা চলে গেছে মানে কি, এটা আমার নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে। 11 নম্বর প্রশ্নে বলেছে যে প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে কি বলা হয়? যেই প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে, যেই প্রতিষ্ঠান বা যেই ব্যক্তি যেটাই বলো না কেন, যখন ব্যাংকে হিসাব খোলা হয় তাকে বলা হয় আমানতকারী। কি বলা হয় ভাইয়া? বলা হয় হচ্ছে আমানতকারী। কি কারী ভাইয়া? আমানতকারী। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বারটা। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 12 নম্বর প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি। আচ্ছা, 12 নম্বর প্রশ্নে বলেছে কন্ট্রা এন্ট্রির দ্বারা প্রভাবিত হিসাবগুলো হলো। দেখো কন্ট্রা এন্ট্রি প্রভাবিত করে আমার নগদান হিসাবকে, আমার ব্যাংক হিসাবকে। কিভাবে দেখো, কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে কি বলছিলাম, একটা হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া হলে, তাই না? ব্যাংকে টাকা জমা। আচ্ছা, ব্যাংকে টাকা জমা, এটা জাবেদা কি? এটা জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আবার আবার ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন যদি করি, ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন করলে এটা জাবেদা কি হয়? এটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো দুইটা ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র আমার ব্যাংক হিসাব এবং নগদান হিসাব প্রভাবিত হইতেছে, তাই না? তাহলে কন্ট্রা এন্ট্রির দ্বারা প্রভাবিত হিসাবগুলো হলো, কন্ট্রা এন্ট্রির দ্বারা প্রভাবিত হিসাবগুলো হলো নগদান হিসাব, ব্যাংক হিসাব। তাহলে 2 ও 3 কোথায় আছে? গ নাম্বারে আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। এই উত্তর কি? উত্তর হচ্ছে গ। চলে যাব 13 ও 14 নাম্বার প্রশ্নে। 13 ও 14 নাম্বার প্রশ্নে বলেছে সালাউদ্দিন অ্যান্ড সন্স 2025 সালের জুলাই মাসের 10 তারিখে ব্যবসায় হতে ব্যাংক হিসেবে নগদ, আচ্ছা, ব্যবসায় হতে ব্যাংক হিসাবে নগদ 10,000 টাকা জমা দিল। মানে সে 10 তারিখে ব্যাংকে টাকা জমা দিছে, সোজা কথা হচ্ছে এটা। প্রদেয় হিসাব সামিনা, আচ্ছা, সামিনা স্টোরসকে 12,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকার চেক প্রদান করলো এবং প্রাপ্য হিসাব মাহবুব ট্রেডার্সের থেকে 15,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 14,000 টাকার চেক পেল। এটা আমাকে বলে দিছে। 13 নম্বর প্রশ্নে আমাকে বলতেছে 10 জুলাই 2025 তারিখের লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য কোন ধরনের বই উপযুক্ত? 10 তারিখে আমার সবগুলা লেনদেনই ঘটছে, তাই না? দেখো, এক ঘরে নগদান বইতে আমরা লিপিবদ্ধ করি শুধুমাত্র নগদ লেনদেনগুলো। দু ঘরে নগদান বইতে আমরা লিপিবদ্ধ করি নগদ প্লাস ব্যাংকের লেনদেনগুলো। 3 ঘরে নগদান বইতে আমরা লিপিবদ্ধ করি নগদ, ব্যাংক এবং বাট্টা। দেখো এখানে যেহেতু বলেই দিছে যে 12,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকার চেক প্রদান করলো, তার মানে এখানে 500 টাকার একটা বাট্টার কাহিনী আছে। যেহেতু বাট্টার কাহিনী এখানে আছে, তার মানে চোখ বন্ধ করে এটা কি হয়ে যাবে, তখন 3 ঘরা নগদান বই হয়ে যাবে, কারণ তখন এটা 3 ঘরা নগদান বই ছাড়া অন্য কোথাও লিপিবদ্ধ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপর আমরা চলে যাই 14 নাম্বার প্রশ্ন বলেছে সালাউদ্দিন অ্যান্ড সন্সের কন্ট্রা এন্ট্রির পরিমাণ কত? কন্ট্রা এন্ট্রির পরিমাণ 10,000 টাকা, কারণ 10 তারিখে ব্যবসায় হতে তিনি ব্যাংকে 10,000 টাকা জমা দিছে, তাই না? তো 10,000 টাকা যেহেতু ব্যাংকে জমা দিছে, তাহলে এখানে কন্ট্রা এন্ট্রির পরিমাণ কত? কন্ট্রা এন্ট্রির পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এই কন্ট্রা এন্ট্রির পরিমাণ কত? 10,000 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের
15 এবং 16 নম্বর প্রশ্ন বলা আছে হাবিব এন্টারপ্রাইজের মালিক জনাব হাবিব প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইতে লিপিবদ্ধ করে থাকেন। 2025 সালে মার্চের 10 তারিখে মোট 20,000 টাকার পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ করেন। মার্চের 28 তারিখে বলছে রবিনের নিকট 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। আমাকে বলছে যে তার প্রকৃত দেনাদারের পরিমাণ কত। আচ্ছা খেয়াল করে দেখো, আমি পণ্য কি করছি, তার প্রকৃত দেনার পরিমাণ কত, সরি দেনাদার না, দেনার পরিমাণ কত। দেনা মানে হচ্ছে প্রদেয় হিসাব। এই দেনা মানে কি, দেনা মানে হচ্ছে প্রদেয় হিসাব, ঠিক আছে। আচ্ছা আমি 10 তারিখে মোট পণ্য কিনছিলাম 20,000 টাকার, কিন্তু টাকা পরিশোধ করছিলাম 15,000 টাকা। 20,000 টাকার কিনে আমি পরিশোধ করছি 15,000, তাহলে পরিশোধ করি নাই কত, 5,000। যেটা আমি পরিশোধ করি নাই সেটাই হচ্ছে কি আমার দেনার পরিমাণ, আমার প্রদেয় হিসাবের পরিমাণ। দেখো দেনা মানে হচ্ছে প্রদেয় হিসাব, দেনা মানে কি, দেনা মানে হচ্ছে প্রদেয় হিসাব। তাহলে এখানে উত্তর কি, উত্তর হচ্ছে ঘ, 5,000 টাকা। চলে যাব আমরা 16 নম্বর প্রশ্নে। মার্চের 28 তারিখের লেনদেনটি কোন নগদান বইতে লিপিবদ্ধ করা উচিত? মার্চের 28 তারিখের লেনদেনে কি বলছে দেখো, মার্চের 28 তারিখে রবির নিকট 10,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। তাহলে এটা 3 ঘরা নগদান বইতে আসবে, তার কারণ পাইতাম 10,000, দিছে 9,500। এখানে 500 টাকা বাট্টার একটা কাহিনী আছে, তাই না? যখনই বাট্টার কোনো কাহিনী থাকবে সেটাকে আমরা লিপিবদ্ধ করব কোথায়, লিপিবদ্ধ করব হচ্ছে 3 ঘরা নগদান বইতে। ওকে, তাহলে দেখো আমাদের এই যে অষ্টম অধ্যায় নগদান বইতে যে 16টা বহু নির্বাচনী প্রশ্ন ছিল, আমরা কিন্তু সবগুলো প্রশ্নই বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।